ওই হই রই রই রাজাকারের দলেরা গেলি কই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা আসি আপনার জন্য। না না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। আমি অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। শেখ হাসিনা বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অবস্থান করছে। নেতাকর্মীদের সাথে একটা আওয়াজ হবে। হাসিনা এই মুহূর্তে দেশের বাইরে আছে, কিন্তু বাংলাদেশের সকল আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু 98% বাংলাদেশের ভেতরে আছে, আত্মগোপনে আছে, কিছু মামলার আসামি হয়েছে, আর বেশিরভাগই এই মুহূর্তে ফেরারি বা পলাতক অথবা বিভিন্ন জায়গায় সেফে অবস্থান করছেন। এখন হঠাৎ করে আপনি যতটা বাংলাদেশ আওয়ামী লীগ শূন্য দেখছেন, এতটা আওয়ামী লীগ শূন্য কিন্তু বাংলাদেশ না। শেখ হাসিনা বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অবস্থান করছে। কেউ বলছেন দিল্লিতে, কেউ বলছেন যারা সীমান্তের কোনো একটা অংশে আছেন। নেতাকর্মীদের সাথে একটা আওয়াজ হবে। একদিনে বাংলাদেশের রাজপথে 38% আওয়ামী লীগের নেতাকর্মী মাঠে নামবে। জরিপ অনুযায়ী বাংলাদেশে শতকরা 40% মানুষ আওয়ামী লীগের সমর্থক। এখন এই 40%-এর মধ্যে 30% মানুষ যদি রাজপথে নামে, আর শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে, অবশ্যই ভারত সরকারের একটা পরিকল্পনা থাকবে তিনাকে ব্যাকআপ দেওয়া, তিনার সেফ রিটার্নের জন্য তাদের বলেন অথবা সেনাবাহিনী বলেন, প্রকাশ্যে না হোক সিভিলিয়ান ড্রেসে একটা প্রশিক্ষিত বাহিনী থাকবে শেখ হাসিনার আশেপাশে। যে শেখ হাসিনা আসলে দৌড় দিয়ে গিয়ে 100 জন ধরবেন, এই চিন্তা করা কিন্তু বোকামি। আর যারা বাংলাদেশ আওয়ামী লীগকে কখনো রাজপথে বিরোধী দলের ভূমিকায় দেখেন নাই, এই ইয়াং জেনারেশন অনেকে দেখে নাই। কারণ আওয়ামী লীগ বিরোধী দলে ছিল সেই 1 থেকে 6, তো 6-এর পর 24, আজকে 18 বছর। ইয়াং জেনারেশন অনেকেই আওয়ামী লীগের সেই দিনগুলো দেখা নাই। রাজপথে বরাবরই আওয়ামী লীগ শক্তিশালী, বিরোধী দল হিসাবে মরবো নয়তো মারবো, এই মেন্টালিটি কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় উজ্জীবিত থাকে। আর আওয়ামী লীগের যারা প্রকৃত নেতাকর্মী, এই মুহূর্তে ধরেন প্রশাসনের একটা সেক্টর কিন্তু রয়ে গেছে। আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য রাইট নাও বিএনপি জামাত যথেষ্ট না, সমন্বয়ক ভয় পেয়ে যাবে। শুধু একটা টিম আছে, প্রশাসন। তো প্রশাসনের মধ্যে, পুলিশ প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যে কি পরিমাণ মানুষ সেটআপে আছে, এটা আস্তে আস্তে আপনারা দেখছেন যখন বরখাস্ত হচ্ছে, ওএসডি হচ্ছে। সেনাবাহিনীর যিনি প্রধান আছেন, তিনি কিন্তু শেখ হাসিনার আত্মীয়, যদিও তিনি যথেষ্ট নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করছেন বা ব্যালেন্স রাখছেন। এছাড়া আরো যে সংস্থাগুলো আছে, সেখানে আওয়ামী লীগের একটা বিশাল সেক্টরের লোক এখন তারা নীরব ভূমিকায় আছে, ঘাপটি মেরে আছে, অথবা ভয় পাচ্ছে কাকে কোন পানিশমেন্টের আওতাভুক্ত করা হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দেয়, ভারতের অনুমতি ছাড়া কাউকে দিবে না। তো সেই ক্ষেত্রে তারা তাদের একটা ব্যাকআপ, কূটনৈতিক হোক, আন্তর্জাতিকভাবে হোক, শেখ হাসিনার সাথে লোকবল দেওয়া হোক, স্পেশাল একটা কমান্ডো বাহিনী থাকতে পারে তিনার নিরাপত্তার খাতিরে। আর তার উপরে বাংলাদেশের ভিতরে একটা সেটআপ তৈরি হবে। তো সীমান্ত থেকে যদি শেখ হাসিনা বাংলাদেশে পা দেয়, রাতারাতি সেখানে আপনি দেখবেন যে কয়েক 1-1.5 মাস আগে যত আওয়ামী লীগ দেখছেন, কাছাকাছি লেভেল আপনি দেখবেন আওয়ামী লীগ রাজপথে দাঁড়ায় গেছে। এখন আওয়ামী লীগের জন্য এই টার্নটা হবে বাঁচা মরার। মানে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বহুত নেতাকর্মী এই মুহূর্তে মার খাচ্ছে, ভবিষ্যতেও খাবে। বিএনপি আসলে খাওয়ার পরিমাণ আরো বাড়বে, যে হারে গণমাধ্যমে মামলা হয়েছে, এই মামলার পরিমাণ বাড়বে। তো আওয়ামী লীগ বোঝে, ইভেন আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে বলছে, যদি কখনো সরকারের পরিবর্তন হয়, রাজনৈতিক সরকার আছে, 10 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী মেরে ফেলবে, না মারলেও কাছাকাছি পড়ে যাবে। এটাই বাস্তবতা, কারণ এই কাজটি আওয়ামী লীগও করছে, যার কারণে তারা নিজেরাই বলছে যে পরিস্থিতি কোন দিকে যাবে। এখন এই পরিস্থিতিতে অবশ্যই তিনি একটা সেটআপ তো তৈরি হয়ে আছে। তো অনেকে মনে করছেন সীমান্তের কোনো একটা জায়গায় সিকিউর আছেন, যে কোনো সময় পরিস্থিতি বুঝে তিনাকে বাংলাদেশে ঢোকার প্রেক্ষাপট তৈরি করে দিবে ভারত। আর ভেতরে থাকা বাংলাদেশের যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে, ওনার ভ্যানগার্ড। আবার কেউ বলছেন যে না, বিষয়টা টোটালি বোগাস, ভয়তে একটা তৈরির চেষ্টা চলছে। এই মুহূর্তে আওয়ামী লীগকে বাংলাদেশে আসলে মানুষ মেনে নেবে না। তো মেনে নিবে নাকি নেবে না, সেটা সময় বলে দিবে। তবে শেখ হাসিনার নিয়ে যারা পলিটিশিয়ান আছেন, সবাই কিন্তু জানেন তিনি হচ্ছেন একরোখা মানুষ। তো সেই একরোখার জায়গাটা থেকে যে কোনো সময় সিদ্ধান্ত নিতেও পারেন। আবার নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য কেউ বলছেন যে এই ফোন আলাপটা সামনে আসছে, যে নেতাকর্মীরা যেন ভয় না পায়। কারণ নেতাকর্মীরা চাঙ্গা না থাকলে রাজনৈতিক দলটার অবস্থা কি হয়, বিএনপিকে দেখলে আপনি বুঝে যাবেন, জামাতকে দেখলে বুঝে যাবেন, ভয় তৈরি হয়ে যায়। নেতাকর্মী দিয়েই আমাদের রাজনৈতিক দলগুলো চলে। আপনি কি মনে করছেন, যেটা বোগাস নাকি একটা সিরিয়াস মুভমেন্ট? এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে এটা উৎখাত করতে পারে। আওয়ামী লীগ যেন শাপলা ফুলের মতো, কেউ বীজ বনে না, তবুও পুকুরে ফুটে ওঠে। সম্প্রতি ঝটিকা মিছিল, ব্যাটারি চালিত রিক্সা থেকে হেলপারের হাতে লাঠি, সবই কি রুটি রুজি সংগ্রাম, নাকি এর পেছনে রয়েছে রাষ্ট্র অস্থিতিশীল করার সুসংগঠিত যুদ্ধ পরিকল্পনা? বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি। সম্প্রতি একাধিক গোপন বৈঠক, টেলিগ্রাম চ্যাট এবং মাঠ পর্যায়ের নির্দেশনায় স্পষ্ট, আওয়ামী লীগ মে ও জুন মাসকে টার্গেট করে এক নজিরবিহীন রাজনৈতিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা তথ্য মতে গোপন টেলিগ্রাম চ্যাট, ভিডিও কনফারেন্স এবং জুম মিটিং এ স্পষ্ট এক তথ্য উঠে এসেছে। দেশের বাইরে থাকা অন্তত 1000 নেতাকর্মীকে ফিরিয়ে এনে মাঠে নামানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। এক আলোচিত বৈঠকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, বিদেশ থেকে যদি 1000 কর্মী আসেন, প্রয়োজনে 200 জন গ্রেপ্তার হলেও আমাদের হাতে রিজার্ভ থাকবে 800। এটাই আমাদের আসল শক্তি। এই রিজার্ভ ফোর্স ছড়িয়ে দেওয়া হবে জেলা উপজেলা পর্যায়ে, সংগঠিত করা হবে স্থানীয় অটো চালক, রিক্সা চালক ও বাস হেলপারদের, যারা ছদ্মবেশে মিছিলে অংশ নেবে। নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে ছুরি, ইলেকট্রিক শক ডিভাইস ও অন্যান্য আত্মরক্ষার অস্ত্র রাখার। গতকাল দুপুরে বনানী 11 নম্বর সড়কে ব্যাটারি চালিত রিক্সা চালকদের হাতে আক্রান্ত হয়েছেন একাধিক পথচারী ও মোটরসাইকেল আরোহী।
ছবি তুলতে গেলে হামলা, প্রতিবাদ করলেই লাঠি পেটা, এমনকি পুলিশের বক্সে হামলা ও ব্যারিকেড ভাঙার মতো ঘটনা ঘটে। গুলশান লেকে রিক্সা ফেলে দেওয়া, বনানী গুলশানের ব্যস্ত রাস্তায় সংঘবদ্ধ হামলা, সবকিছু মিলিয়ে প্রশ্ন জাগে, এ কি শুধুই পেটের দায়ে ক্ষোভ নাকি এটি সুপরিকল্পিত রাজনৈতিক উস্কানি? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি নিছক রুটি-রুজির লড়াই নয়, বরং একটি রাজনৈতিক গোষ্ঠী এখন জনদুর্ভোগ সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়। গত এক সপ্তাহে রাজধানী ও জেলা পর্যায়ে অন্তত 50টি ঝটিকা মিছিল বেরিয়েছে। এগুলো ছিল ব্যানারবিহীন হঠাৎ উদয় দ্রুত ছত্রভঙ্গ, যা আক্ষরিক অর্থে হিট অ্যান্ড রান। আওয়ামী নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে ছদ্মনামে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতে। সেই ভিডিও পাঠানো হচ্ছে দেশের বাইরে পলাতক নেতাদের কাছে, যারা কড়া নজরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী মে জুনে তারা অন্তত 15 লাখ কর্মী মাঠে নামানোর পরিকল্পনা করেছে। প্রতিটি জেলায় প্রস্তুত হচ্ছে সংঘর্ষের মঞ্চ। তবে সরকারের নিরাপত্তা বাহিনীও বসে নেই। 8 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত এক মাসে সারা দেশ থেকে 12,500-এর বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। নতুন করে গত 3 দিনে আটক হয়েছেন আরো 4,766 জন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হওয়ায় তাদের মিছিলে অংশগ্রহণ করলেই গ্রেপ্তার করা হবে। ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে মিছিলকারীদের। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ঝটিকা মিছিল বন্ধ করা না যায়, পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ আওয়ামী লীগ বিগত 16 বছর ধরে ক্ষমতায় থাকার কারণে অনেক তরুণ সমাজ যারা ছাত্রলীগে যুক্ত হয়েছে, তারা বাংলাদেশ আওয়ামী লীগের অনেক দুঃসময় দেখেনি, হয়তো গল্প শুনেছে। সে কারণে 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক তরুণ যারা ছাত্রলীগ করেছে তারা নার্ভাস হয়ে গিয়েছিল, এবং অনেক শিশুস্তনীয়তা যখন পালিয়ে গিয়েছে এবং ঘরবাড়ি ছাড়া হয়ে গিয়েছে, তারা আরো কণ্ঠাস হয়ে নার্ভাস হয়ে গিয়েছিল। কিন্তু 8 মাস পরবর্তী সময় চলে যাওয়ার পর তারা বুঝতে পেরেছে বিরোধী দলে থাকা অবস্থায় রাজনীতি বুঝি এমনই। আসলেই বিরোধী দলে যখন থাকে তখন রাজপথে আন্দোলন সংগ্রাম চলবে, অনেকে অ্যারেস্ট হবে, অনেকে আবার জামিন পাবে, অনেকে আবার রাজপথ সংগ্রাম চালিয়ে যাবে। এটাই হচ্ছে বিরোধী দলে থাকা অবস্থা রাজনীতি। যারা রাজনীতিতে যুক্ত হয়েছেন তারা এটা মেনেই রাজনীতি করতে হবে। সুসময়ের রাজনীতি আর দুঃসময়ের রাজনীতি এক না। গতকালকে কিছু তরুণ গোপালগঞ্জের বন্ধে বঙ্গবন্ধু গেরিলা বাহিনী এই নামে বিশাল বড় একটি মশাল মিছিল করে এবং সেখানে খুব স্লোগানে প্রকম্পিত করে তোলে গোপালগঞ্জ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের অনেক জায়গায় অনেক ধরনের স্লোগান হয়েছে বিভিন্ন বিক্ষোভ মিছিলে। এরা সকলেই তরুণরা এখন উজ্জীবিত হয়ে গিয়েছে। তারা বুঝতে পেরেছে যে বিরোধী থাকলে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে, রাজপথে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। আর সেই সব স্লোগানগুলা আমাদেরকে আরো উজ্জীবিত করে তুলবে। সাধারণ জনগণ উজ্জীবিত হবে, সাধারণ আওয়ামী লীগের কর্মীরা উজ্জীবিত হবে। অনেকেই স্লোগানে বলেছে, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দিনে, হই হই রই রই, রাজাকারের দলেরা গেলি কই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এই সকল স্লোগানে প্রকম্পিত করেছিল এই সকল মিছিলগুলা। এইরকম অনেক সংগঠন আছে বাংলাদেশ আওয়ামী লীগের, বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর মতো। এইরকম সকল সংগঠন যদি ঐক্যবদ্ধ হয়ে তরুণদেরকে নিয়ে, আপামার জনতাকে নিয়ে রাজপথে থাকতে পারে আন্দোলন সংগ্রামে, আওয়ামী লীগের বিজয় অতি সন্নিকটে। কারণ সরকারে থাকা অবস্থায় যখন আপনি আন্দোলন নামেন রাজপথে, তখন আপনার পুলিশ প্রোটেকশন থাকে, তখন অনেকের মনে কনফিডেন্স থাকে আমাদের উপর অ্যাটাক আসলে পুলিশ আমাদেরকে সাপোর্ট করবে, তখন আপনার জনসমাবেশ হবে, অনেক মানুষ হবে, যারা আসেন না তারাও আসবে। কিন্তু দুঃসময়ে সকল কিছুর ভয় থাকে, কখন বিরোধী দলের লোকেরা হামলা করে, কখন পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যায়, প্রোগ্রাম শেষে হয়তো অ্যারেস্ট হতে পারি। এই সকল ভয় নিয়ে যারা এখন রাজপথে নামবে তারাই সত্যিকারের রাজনীতিবিদ, তারাই সত্যিকারের মুক্তিযুদ্ধের সৈনিক, তারা সত্যিকারের আওয়ামী লীগের কর্মী। কারণ এরা পিউরিফাইড করা রাজনীতিবিদ, কারণ তাদের মধ্যে কোনো সংকোচ নাই। তারাই কিন্তু আগামী দলের নেতৃত্ব দিবে, আগামী দিনে আওয়ামী লীগের, তারাই আওয়ামী লীগের কান্ডারি, তারাই আওয়ামী লীগের ভবিষ্যৎ। কিন্তু মনে রাখতে হবে দলের, তাদেরকে অবমূল্যায়িত করা যাবে না, তাদেরকে ধরে ধরে চিহ্নিত করে তাদেরকে মূল্যায়ন করতে হবে, যাতে আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের এই দুরবস্থা না হয়। এটা আমাদের সকলের মাথায় রাখতে হবে। এই জিনিসটা চিন্তা করে আমাদের এগিয়ে যেতে হবে। সবসময় রাজনীতিবিদদের একটা জিনিস মাথায় রাখতে হয়, এটা আমি সকল ভিডিওতে বলি, হয় রাজপথ না হয় জেল। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের জন্য বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি, তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি, তারা আগামী 15 দিন সময় বেঁধে দিয়েছে সরকারকে। ইভেন এটা নিয়ে গতকালকে তারা রাজপথে নেমেছে, মিছিল করেছে, আর সারা বাংলাদেশ জুড়ে তারা একটা জনমত তৈরির চেষ্টা চালাচ্ছে যেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা যায়। তো আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে প্রধান উপদেষ্টার একটা বক্তব্য কিন্তু খুবই ক্লিয়ার ছিল যে অন্তর্বর্তী সরকার তারা আসলে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ বিষয়টাতে তাদের কনসার্ন, এটা আইনি এবং আদালতের বিষয়। আর এরপর থেকেই আপনারা দেখছিলেন যে হাসনাত আমাদের সেনাপ্রধান সম্পর্কে বা সেনাবাহিনী সম্পর্কে একটা স্টেটাস দিয়েছিল, রিফাইন্ড আওয়ামী লীগ ইস্যুটা সামনে এসেছিল। এর মাঝখানে গেল কয়েকদিন যাবত আওয়ামী লীগের ঝটিকা মিছিল বাড়তে শুরু করছে, আর মিছিলের যে সাইজ সেটাও বড় হইতে শুরু করছে। এর মাঝখানে বিভিন্ন জন বিভিন্ন স্টেটাস দিচ্ছে, আর হাসনাতের সর্বশেষ একটা স্টেটাস ছিল, বিপ্লব ব্যাহত হলে জীবন দিয়ে এর পরিণতি ভোগ করতে হবে, এটাই বাস্তব। তো এই যখন প্রেক্ষাপট, সরকারে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা আমাদের ডক্টর আসিফ নজরুল ইসলাম, যার হাতে আইন মন্ত্রণালয় কানেক্টেড, তিনি আসলে কি ভাবছেন? তবে এই অন্তর্বর্তী সরকার আসার পর আপনাদের খেয়াল থাকার কথা যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ইস্যুতে আমাদের ডক্টর আসিফ নজরুল ইসলামকে একটা প্রশ্ন করা হয়েছিল। তো তিনি বলছেন যে তিনি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চান না, তবে যারা অপরাধ করেছেন, অন্যায় করেছেন, তাদের বিচার এটা করা জরুরি।
তো এই যখন অবস্থা, এর মাঝখানে বিএনপি নির্বাচনের জন্য সর্বোচ্চ লেভেলে মাঠে নামছে। ইভেন আগামী ডিসেম্বরের মধ্যে যে কোনো মূল্যে এই নির্বাচনকে তারা সংগঠিত করতে চায়। তো এর মাঝখানে এখন পর্যন্ত যেহেতু দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, তার মানে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ নিতে যাচ্ছে। কেউ কেউ বলছেন যে বিষয়টা এই লেভেলে আছে, নিষিদ্ধ যেহেতু হয়নি, তারা নির্বাচনের সময় মাঠে নামবে, এটাই বাস্তবতা। তো এই বাস্তবতাকে আরেকবার যাচাই বাছাই করার জন্য আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ইস্যু নিয়ে ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারের কাছে প্রশ্ন ছিল যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবেন কিনা। তিনি যেইভাবে ঘুরাইয়া প্যাচে আনসার দিচ্ছেন, অর্থটা এরকমই, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, তবে যারা অপরাধী আছেন তাদের বিচারের জায়গাটা আলাদা। সম্প্রতি রাজধানীর হেয়ার রোডে তার যে সরকারি বাসভবন আছে, সেখানে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম দৈনিক যুগান্তরে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। তিনি সেখানে বলছেন যে আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না, এখনো অনেক সময় বাকি আছে। এই সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া এবং জনমতের আরো সুস্পষ্ট প্রকাশ আমরা দেখতে পারবো। এটার মধ্য দিয়ে এই ব্যাপারটা নির্ধারিত হবে। সুস্পষ্ট কোনো বক্তব্য নয়। এখন জনমত মানে কি? এই দেশে জনমত বলতে শব্দ যার যার দলের পক্ষে যে মত দিচ্ছে সেটা ওই দলীয় জনমত, এর বাইরে কিন্তু জনমত নাই। আমরা বলি আর কি 18 কোটি 20 কোটি জনগণ, এনসিপি যেমন বলে দেশের জনগণ আমাদের সাথে, বিএনপি বলে আমাদের সাথে, সরকার বলে আমাদের সাথে, একসময় আওয়ামী লীগও বলতো জনগণ আমাদের সাথে। তিনি আরো বলছেন যে নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক এজেন্ডায় আসেনি। ক্লিয়ার? নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলবে এরকম আলোচনাটাই এখনো এজেন্ডাই হয় নাই, ওইভাবে আলোচনা হয়নি। তবে বিচারিক প্রক্রিয়া আছে, জনমত আছে।